মরহুম প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান বাংলাদেশের প্রবাদ ছিলেন, কোনো সন্দেহ নেই। প্রফেসর মরহুম ডক্টর মুস্তাফিজুর রহমান একজনই ছিলেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। ছাত্র থাকাকালীন সময় তিনি আপনার লন্ডন থেকে ডিগ্রি করে দেশে ফিরে এসেছিলেন। আমি ঢাকা ইউনিভার্সিটিতে যখন এমফিল গবেষণা করি, এমফিল ডিগ্রি নেওয়ার জন্য, তখন অনেক ছাত্র পরীক্ষা দেওয়া আগ্রহী ছিল, কিন্তু পরীক্ষা করার পরে দেখা গেল শুধু একজনকে এমফিল গবেষণা করার অনুমতি দেওয়া হলো, সে আমি ছিলাম। আরো অনেক প্রতিযোগী ছিল, কিন্তু একজনকে খালি আমাকেই দেওয়া হয়েছে, অনুমতি দেওয়া হয়েছিল ডিপার্টমেন্টের পক্ষ থেকে। আমার তখন এমফিল এর সুপারভাইজার ছিলেন ডক্টর মহোদয় শাহ। আমরা গবেষণা 1 বছর গবেষণা করার পরে হঠাৎ করে আমি সৌদি আরবে চলে গেলাম। এর মাঝে আমি আবার সরকারি কলেজের লেকচারার ছিলাম। প্রথমে আপনার কারমাইকেল কলেজ রংপুরে, সেখানে ছিলাম 2 বছর। তারপরে আবার বদলি হয়ে ঢাকায় কবি নজরুল সরকারি কলেজের লেকচারার ছিলাম 1.5 বছর। এই 3.5 বছর আমি তখন অলরেডি MA পাস করার পর থেকে নিয়ে লেকচারার হিসাবে, আবার তারা মসজিদের ইমাম হিসাবে কাজ চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু এমফিল ডিগ্রি এর জন্য 1 বছর করার পরে আমি সৌদি আরবের একটা মিনিস্ট্রি অফ ডিফেন্সের অ্যারাবিক এক্সপার্ট হিসাবে একটা ছোট চাকরি পেয়ে গেছিলাম, যার কারণে আমি সরকারি কলেজের চাকরি থেকে পদত্যাগ করে, যেহেতু সৌদি আরবে গেলে অন্তত হস্ত করা যাবে, এই লোভে, এই লালসায়, এই আকর্ষণে আমি সরকারি চাকরি, সরকারি গভর্নমেন্ট কলেজ থেকে ইস্তফা দিয়ে আমি সৌদি আরবে চলে যাই। 1 বছর পরে আবার দেশে আসলাম। এসে তখন দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি ডিপার্টমেন্টের চেয়ারম্যান হলেন ডক্টর মুস্তাফিজুর রহমান। তা আমি ওনাকে অনুরোধ করলাম যে স্যার, আমার খুব স্বপ্ন ছিল আমি এমফিল ডিগ্রি কমপ্লিট করবো, 2 বছরের কোর্স। 1 বছর হওয়ার পরে আমি পরীক্ষা দিয়ে চলে গেছিলাম। তো 1 বছরের রেজাল্ট তো আমার ভালো, আমি পাশ করেছিলাম। আমাকে থিসিস জমা দেওয়ার জন্য যদি অনুমতি দিতেন আর 1 বছর, তখন ডক্টর মুস্তাফিজ রহমতুল্লাহ আলাই আমাকে বললেন যে তুমি এই মুহূর্তে ইরতিকাফের নিয়ত করো, এবং এখন বাড়ি যাবা না, গ্রামের বাড়িতে যাবা না, ইরতিকাফ করো ঢাকাতে। ইরতিকাফের নিয়তে থিসিসের কাজ করো, করে থিসিস জমা দিয়ে তারপরে তুমি যাবা। দরকার হয় সৌদি আরবে তুমি ছুটি বাড়াবার জন্য আবেদন করো। আমি 3 মাস তোমার সুপারভাইজার ডক্টর মহোদয় শাহ, তাকে অনুরোধ করো তোমার থিসিসটা কারেকশন করে দিতে। যদি কারেকশন না করে দেয় তাহলে আমি সুপারভাইজার বদলেই দেব। তো আমি সাহস করে স্যারের কথা অনুযায়ী গবেষণা করতে লাগলাম, থিসিস লেখা শুরু করলাম, এবং ডক্টর শাহকে আমি নিয়মিত দেখাতাম, উনি দেখতেন। এই কষ্ট করে, খুবই কষ্ট করে, বিদেশ থেকে এসে বাড়িতে না যে ঢাকাতে এই গবেষণার কাজে রত থাকা 4টিখানি কথা ছিল না। তারপরেও আমি কাজ করেছি। ডক্টর ইসহাক মরহুম রহমতুল্লাহ আলাই ওস্তাদ, মুশফিক ওস্তাদ, যিনি বাংলাদেশের কন্ট্রিবিউশন অফ হাদিস লিটারেচার, ইন্ডিয়াস কন্ট্রিবিউশন অফ হাদিস লিটারেচার, ভারতবর্ষে হাদিসের অবদান, এর উপর তার ডক্টরেট ডিগ্রি। ডক্টর ইসহাক খুব স্নেহ ভরে আমার থিসিস দিয়ে কারেকশন করে দিতেন। এমন হয়েছে 17টা রাত এমন হয়েছে, সন্ধ্যাবেলা বসেছি কারেকশনে, আর ফজরের আজান হয়ে গেছে। 17টা রাত এইভাবে কেটে গেছে। ডক্টর ইসহাক আমার জন্য এত পরিশ্রম করেছেন, আল্লাহ তাকে জান্নাতে নিয়ামত দান করুন। আমি কখনো বলতে পারবো না। আমার জন্য, শুধু আমার জন্য, আল্লাহর রহমত এবং উস্তাদের দোয়ার বদৌলতে তিনি আমার থিসিস কারেকশন করে দেন, থিসিস জমা দিয়ে দেয়, এবং আমি এখন চলে যাব। থিসিস নিয়ম হলো থিসিস জমা দিলে এগুলো পরীক্ষকদের কাছে যায়, রিপোর্ট আসে, নাম্বারিং হয়ে আসে, তারপরে ভাইবা টাইবা ইত্যাদি হয়। কিন্তু ডক্টর মুস্তাফিজ এমন মানুষ ছিলেন, উনি এই থিসিস জমা দেওয়ার সাথে সাথে ভাইস চ্যান্সেলরকে বলে আমার ভাইবা নেওয়ার ব্যবস্থা করে দিলেন, যেটা অবাক কাণ্ড। বিশ্ববিদ্যালয় জীবনে এরকম কোনো ঘটনা ঘটেনি।
উনি আমাকে তার ভাইস চ্যান্সেলরকে বলে অগ্রিম ভাইবার ব্যবস্থা করলেন। আমি ভাইবা দিলাম, দিয়ে আমি চলে গেলাম সৌদি আরবে। ডিগ্রি তো হয়ে গেল 82 সালে। তারপরে ডক্টর মোস্তাফিজ স্যার, আমি আবার পিএইচডি করব, মনে করলাম সৌদি আরবে আসি, ওখানে ইউনিভার্সিটিতে পিএইচডি করতে পারলে খুব ভালো হয়। বহু চেষ্টা করতে লাগলাম বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারি কিনা, কিন্তু দুঃখের বিষয় যে ভর্তি হতে পারিনি। কেননা আমাদের দেশে যেসব ছাত্র ছিল কেউ সহযোগিতা করতো না, সবাই হিংসা করতো। এটা খুব দুঃখের বিষয়, দুঃখের সাথে বলতে হচ্ছে। যার কারণে ডক্টর মোহর আলী ছিল আমাদের বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির একজন প্রবীণ চেয়ারম্যান, অধ্যাপক ইসলামের ইতিহাস বিভাগের, বাগেরহাট বাড়ি। ওনার সাথে দেখা হলো রিয়াদে। উনি বললেন যে ঢাকা ইউনিভার্সিটি একটা আইন আছে, কেউ যদি ঢাকা ইউনিভার্সিটি গবেষণা করে বিনা বৃত্তিতে, তাহলে 2/3 সময় বিদেশে কাটানো যায় তথ্য সংগ্রহের জন্য। তুমি দেখো, চেষ্টা করে ঢাকা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন করতে পারো না। তাই আমি পরের বছর চলে আসলাম, এসে আবেদন করলাম। তখন চেয়ারম্যান ছিলেন ডক্টর আতম মুসলিহুদ্দিন রহমতুল্লাহ আলী, আল্লাহ তাকে মাগফিরাত দান করুন। উনি কি কারণে অনুপস্থিত ছিলেন, একদিনের জন্য ডক্টর মুস্তাফিজ রহমান চেয়ারম্যান ছিলেন। তা আমি আবেদন করলাম, ওই একদিনের মধ্যে আমার পিএইচডি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। অদ্ভুত ব্যাপার। যাই হোক, আমি ভাবছিলাম সৌদি আরবে যে গবেষণা করতে লাগলাম। গবেষণা করার ফাঁকে সুপারভাইজারের সাথে বিভিন্ন তথ্য বিনিময় করতে হয়। তা আমার পদ্ধতি এমন ছিল, আমার ছোট ভাই ডক্টর সুলাইমান, ও ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো, ওর কাছে আমি ক্যাসেটে আমার সব কথা পাঠাতাম। ও ছোট ভাই ওই ক্যাসেট মুস্তাফিজ স্যারকে শুনে আবার রিপ্লাই ক্যাসেটের মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দিত। এইভাবে করে আমার গবেষণার কাজ আমি এগিয়ে নিয়েছি। তারপরেও পিএইচডি গবেষণা কঠিন এবং মোটের তথ্য সংগ্রহ প্রচুর। সৌদি আরবের লাইব্রেরিগুলো এত উর্বর, লাইব্রেরিতে সারাদিন কাজ করার পরে রাত 10টা, রাত বিকাল 5টার পরে লাইব্রেরিতে যে ঢুকলে 10টা 11টা পর্যন্ত থাকলে বেরোতে মন চাইত না। এত তথ্য, এত কিতাব, এত সুযোগ সুবিধা। যারা নিয়মিত পাঠক তাদেরকে ওরা চা খাওয়াতো, কফি খাওয়াতো। যারা নিয়মিত পাঠক এদেরকে ওই টেলিভিশন, রেডিও থেকে এসে সাক্ষাৎকার নিতে, বিদেশি মানুষ যারা গবেষণা করে, চাকরি করে, আবার এরকম একাধিকবার ঘটেছে। যাই হোক, আমি 2-3 বছর চলে গেল, কাজ এগোতে পারছিলাম না, কি করি অস্থির। তা আমার এক বন্ধু ছিল আলিগড়ের, উনি বললেন যে আপনি ইতিকাফ করেন প্রত্যেকবার মদিনার সুমনওয়ারায়, আপনি রওজা পাকের ওখানে একটু লেখা শুরু করেন, ওখানে বসে দেখেন বরকত হতে পারে। তো ওনার পরামর্শ হয়ে ওই তারিখে আমি রমজানে ইতিকাফ করলাম মদিনা মুনাওয়ারায় এবং একটু লেখা শুরু করলাম, কয়েক পৃষ্ঠা লিখলাম। তারপরে রিয়াদ আসার পরে আমার লেখা চলতেই থাকলো, গাড়ি চলতেই থাকলো। একদম খুব অল্প দিনের ব্যবধানে আমার থিসিস কমপ্লিট করে ফেললাম। প্রচুর সংগ্রহ। এদিকে ডক্টর মোস্তাফিজ স্যার বারবার আমাকে জানাতে লাগলেন যে দেশে আসো, থিসিস জমা দাও। অনেক গবেষক থিসিস জমা দিচ্ছে না, ফলে নাম রেজিস্ট্রেশন, স্যারের বদনাম হচ্ছে, থিসিস ক্যান্সেল করে দেবে রেজিস্ট্রেশন ইত্যাদি। যার পরিপ্রেক্ষিতে আমি সৌদি আরবের চাকরি থেকে ছেড়ে আমি সোজা বাংলাদেশে চলে আসলাম। কেননা পয়সা একদিন হয়তো হবে, কিন্তু ডিগ্রি আমার আর দ্বিতীয়বার হবে না। সেই জন্য এসে আমি থিসিস কমপ্লিট করে থিসিস জমা দিলাম। থিসিস জমা দেওয়ার পরে পরীক্ষকদের রিপোর্ট আসার পরে আমার পরীক্ষা কমিটির সভাপতি ছিলেন আলিগড় ইউনিভার্সিটি, নাম ইসলামাবাদ ইউনিভার্সিটি, রাওয়ালপিন্ডি ইসলামাবাদ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর মাসুমি। আর একজন পরীক্ষক ছিলেন আলিগড় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর মুখতার আহমদ, আর একজন ডক্টর মুস্তাফিজুর রহমান। এত বড় বড় লোক আমার পরীক্ষক ছিলেন। এখন পরীক্ষা কমিটির সভাপতি ডক্টর মাসুমি, উনি আপনার পাকিস্তান থেকে বাংলাদেশে আসতে পারবেন না অসুস্থতার কারণে। তখন মুস্তাফিজ স্যার ভাইস চ্যান্সেলরকে বলে ব্যবস্থা করলেন কি, যে সমস্ত রিপোর্ট পরীক্ষা কমিটির সভাপতির কাছে পাঠিয়ে দেওয়া হবে এবং গবেষককেও পাঠিয়ে দেওয়া হবে। উনি সেখানে বসে মৌখিক পরীক্ষা, ভাইভা পরীক্ষা নিয়ে নেবেন। তাই অনুমোদন হলো এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত খরচ আমাকে দেওয়া হলো এবং আমি গবেষক হিসাবে সেই ইসলামাবাদ যেয়ে, ইসলামাবাদ রাওয়ালপিন্ডি যেয়ে ভাইভা দিয়ে তারপরে আমি আসি, আমার পরে ডিগ্রি হয়। তো এটা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবনে এটা ব্যতিক্রম ঘটনা, আর দ্বিতীয় ঘটনা ঘটেছে বলে আমরা কখনো শুনিনি। প্রফেসর ইমেরিটাস
আরবি বিভাগের, উনি বললেন যে এটা অদ্ভুত ব্যাপার, এই ডক্টর মুস্তাফিজ যেটা করতে পেরেছে আর কারোর জন্য সম্ভব ছিল না। যাই হোক, আমার ডিগ্রি হয়ে গেল আল্লাহর মেহেরবানিতে, আল্লাহ তাআলার রহমতে। পরবর্তীতে আমি আমার ডিগ্রির রেজাল্ট পরীক্ষা পত্রিকায় বের হলে ইসলামিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আমাকে খবর দিলেন যে এইরকম লোক তো আমার দরকার। আমাকে খবর দিলে আমি গেলাম, সাক্ষাৎ হলো, একটা আবেদন করো। সাথে সাথে আমার চাকরির ব্যবস্থা, ভাইবা নিয়ে চাকরির ব্যবস্থা হয়ে গেল। পরবর্তীতে ডক্টর মুস্তাফিজ স্যার আবার ভাইস চ্যান্সেলর হয়ে গেলেন ইসলামিক ইউনিভার্সিটিতে। তো আমি দেখেছি ওনার কর্মতৎপরতা অদ্ভুত। মুস্তাফিজ স্যার যখন ভাইস চ্যান্সেলর হয়ে গেলেন তখন উনি অদ্ভুত খেদমত করেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের জীবনে এটা কখনো সব ভুলতে পারবে না। আমি তখন সিন্ডিকেট মেম্বার ছিলাম, সদস্য ছিলাম। বিশ্ববিদ্যালয় পরিচালনা পরিষদের যে কয়জন তাদেরকে সিন্ডিকেট সদস্য বলে, আমি তাদের মধ্যে একজন ছিলাম। অতএব যত কিছু হয়েছে আমরা সহযোগিতা করেছি। এবং মুস্তাফিজ স্যার রহমতুল্লাহ আলাইহ, উনি আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত দান করুন, উনি দক্ষতার সাথে উনি বিশ্ববিদ্যালয় পরিচালনা করেছেন। মানে ইংরেজিতে এত দক্ষতা ছিল, ইংরেজি বিভাগের প্রফেসররা অনেক সময় নোট নিয়ে আসলে উনি খটাখট কেটে কেটে দিতেন, এটা ভুল, এটা ভুল, এটা ভুল। অবাক, অদ্ভুত ব্যাপার। বাপের বেটা ছিলেন। উনি প্রায় বলতেন যে আমি চাকরির জন্য কখনো দরখাস্ত করিনি, আমি পরীক্ষা দিয়ে চলে গেছি শ্বশুর বাড়িতে। আইয়ুব আলী আমার শ্বশুর ছিলেন, বগুড়া ছিলেন। আমি ওখানে গেছি শ্বশুর বাড়িতে, আমাকে খবর দেওয়া হলো তুমি এসে ডিপার্টমেন্টে জয়েন করো। আমি কোনো আবেদন করিনি। আমাকে বলতেন যে মনে রেখো এই কথাটা, উনি এইভাবে আমাকে বলতেন, মনে রেখো আমার এই কথাটা, আমি কখনো দরখাস্ত করিনি চাকরির জন্য। তো যাই হোক, ডক্টর মুস্তাফিজুর রহমান ইসলামিক ইউনিভার্সিটিতে দক্ষতার পরিচয় দিয়েছেন। ওনার যে নিয়োগকৃত শিক্ষক যারা সবাই এখন প্রফেসর হয়ে গেছে, এবং ওনার পরে আর ইসলামিক লাইনের কোন শিক্ষক এখনো নিয়োগ দেওয়া হয়নি। ডক্টর মুস্তাফিজুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য সুপরিচিত না, শ্রদ্ধা ভরে শিক্ষক মন্ডলী, প্রশাসনের সকলেই তাকে স্মরণ করে, এবং এজন্য চিরদিন ডক্টর মুস্তাফিজুর রহমান স্যারের নাম সোনার অক্ষরে লেখা থাকবে, এতে কোনো সন্দেহ নেই।